বিপিএল এর ঢাকা পর্বের সব ম্যাচ মিস করছেন টাইগার ওপেনার সৌম্য সরকার, নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। তবে সাইফুদ্দিনকে নিয়ে পাওয়া গেল স্বস্তির খবর। ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে এই পেস বোলিং অলরাউন্ডারকে। বিপিএল সামনে রেখে প্রথমবারের জন্য অনুশীলন শুরু করা রংপুর শিরোপা পুনরুদ্ধারে অনুপ্রেরণা খুঁজছে গ্লোবাল টি-20 শিরোপা জয় থেকে। এদিকে বিপিএল কে আবারও জাতীয় দলে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে দেখছেন চিটাগং কিংস স্পিনার আলিস আল ইসলাম। রংপুরের ভিন্ন অনুশীলন, গেলবারের ধারাবাহিকতায় এবারও নিজস্ব মাঠ, শুরু বা শেষের তাই কোনো বাধ্যবাধকতা নাই। গেলবারের মতো এবারও বিগ বাজেটের দল, তবে আছে ব্যতিক্রম। সহকারী কোচের দায়িত্ব মোহাম্মদ আশরাফুলের কাঁধে। তবে সেখানে সৌম্যকে নিয়ে অস্বস্তি যেমন আছে, স্বস্তি তেমন আছে সাইফুদ্দিনকে নিয়ে। সৌম্যর যেটা আমরা শুনেছিলাম 10 দিন বা 12 দিন পরে হয়তো তার সেলাইটা খুলে ফেলে, তারপরে হয়তো বা সে দেখবেন। অ্যাটলিস্ট আমার মনে হয় যে 3 সপ্তাহ পরে আমরা তাকে পাবো। কয়েকটা ম্যাচ তো আমরা মিস করবো, এটা আমরা সবাই জানি। আমি আশা করছি যে আমরা হয়তোবা সিলেটের আমাদের যে 4টা ম্যাচ হবে সেখানে হয়তোবা আমরা শেষের দিকে তাকে পাবো। সাইফুদ্দিন আসলে গ্লোবাল টি-20 খেলেছিলেন প্রথম ম্যাচটা, তারপরেই আসলে একটু ব্যথা ফিল করছিল। সেখানে আমরা সবকিছু করেছিলাম, এমআরআই সবকিছু করানো হয়েছিল। তো বিপিএল এর প্রথম ম্যাচ থেকে সে একদম খেলতে পারবেন, এটা আমরা জানি। বিপিএল এর আগে জেতা গ্লোবাল সুপার লিগের শিরোপা সাবেক বিপিএল চ্যাম্পিয়নদের দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। প্রথম ম্যাচ থেকে পাওয়া যাচ্ছে ইফতেখার খুশদিলদের। লোকাল ক্রিকেটাররাও মাত্রই শেষ করেছেন এনসিএল। সব মিলিয়ে তাই ইতিবাচক শুরুর লক্ষ্য রাইডার্স শিবিরের। এই প্রথম আমি মনে করি যে আমাদের বিপিএলটা শুরু হচ্ছে, আমাদের লোকাল প্লেয়াররা পুরোপুরি রাইট ট্র্যাকে আছেন। কারণ অন্য সময় দেখা যেত যে আমরা 4 ডে ক্রিকেট খেলে এসে তারপর বিপিএল খেলতাম। তো এনসিএল টি-20 যারা ফাইনাল খেলেছেন তারা 10টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, যারা তার আগে আউট হয়েছেন তারাও 7টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তো এটা একটা অ্যাডভান্টেজ। আমি আশা করবো আজকে ট্রেনিং সেশনটাও ভালো হয়েছে আমাদের, যদিও শর্ট এন্ড শার্প ছিল। অন্যদিকে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে চিটাগং কিংস, যাদের বড় শক্তি বোলিং বিভাগ। লোকাল ক্রিকেটারদের লক্ষ্য ভালো করে নির্বাচকদের দৃষ্টি কাড়া। আমার লক্ষ্য থাকে সবসময় ইকোনমিক প্লাস আর্লি উইকেট বের করা। আর্লি উইকেট বের করতে যায় হয়তো বা একটা বাউন্ডারি হয়ে যেতে পারে, ইটস নর্মাল। বাট আমার সবসময় টার্গেট থাকে যে আমি ইকোনমিক্যাল বোলিং করে বেরিয়ে যাবো। ছায়া জাতীয় দল নিয়ে বিপিএল এর 11তম আসরের প্রস্তুতি শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম, মুশফিক, শান্ত, হৃদয়, তাইজুল এবাদতরা অনুশীলন করেছেন ম্যাচ সিনারিওতে। স্পিনার নাইম হাসানের প্রত্যাশা সিনিয়র জুনিয়রদের মিশেলে এবারও শিরোপা ঘরে রাখবে তারা। দলের ক্রিকেটারদের ছন্দ দেখে আশাবাদী দলটির মালিক মিজানুর রহমান। চ্যাম্পিয়নদের সামনে আরো একটা শিরোপার মিশন, প্রস্তুতিতেও ভিন্নতা। অন্য দলগুলো যখন একাডেমি মাঠে অনুশীলনে, তখন ফরচুন বরিশাল ঢাকার বাইরে পিকেএসপিতে করেছে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস। এনসিএল টি-20 250, পিকেএসপিতে এসে ছন্দ ধরে রেখেছেন তামিম ইকবাল। শুরুতে অবশ্য কিছুটা নড়বড়ে ছিলেন, তবে ধীরে ধীরে বড় শট খেলেছেন খান সাহেব। সঙ্গী মুশফিকুর রহিম, দুই সিনিয়রের জুটি কেড়ে নেয় সবার নজর। তামিম ভাই তো আল্লাহর মতো অনেক ভালো ব্যাটিং করতেছে। আপনার এনসিএলও দেখেন 4টা ম্যাচ খেললো, ওখানেও 2টা বড় স্কোর করলো, একটা নট আউট ছিল। উনি আল্লাহর মতো খুব ভালো শেপে আছে। ন্যাশনাল টিমে উনি টিমে থাকলে সবসময় একটা আলাদা সাপোর্ট পাওয়া যায়। বরিশাল দলটাকে মিনি জাতীয় দল বললেও ভুল হবে না। তরুণ অভিজ্ঞের সংমিশ্রণে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট শান্ত, তাওহিদ, হৃদয়, ইবাদত, তাইজুল অর্থাৎ তারকায় ঠাসা ড্রেসিং রুম। যোগ দিয়েছেন মোহাম্মদ নবী। দলে বড় তারকার অভাব থাকলেও যারা আছেন তারা সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারলে বিপিএল এ দুর্বার রাজশাহীর ভালো করার সম্ভাবনা দেখছেন উইকেট কিপার ব্যাটার আকবর আলী। টিম ম্যানেজমেন্ট ভালো মানের বিদেশি রিক্রুটের চেষ্টা করছেন বলেও জানান তিনি। কোচিং প্যানেলে ইজাজ আহমেদ রাজশাহীর জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলে মনে করেন আকবর। বলতে দ্বিধা নেই, এখন পর্যন্ত বিগুলো যেসব দল করেছে তাতে বাকিদের তুলনায় পিছিয়েই থাকবে দুর্বার রাজশাহী। তবে হারের আগেই হেরে যাওয়া নয়, এই মন্ত্রণায় উদ্বুদ্ধ হয়ে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে পদ্মাপাড়ের দলটি।
এখন পর্যন্ত রাজশাহীর স্কোয়াডে জায়গা হয়েছে যাদের, সেখানে বড় নাম তাসকিন আহমেদ। দলের সঙ্গে প্রথম দিনের অনুশীলনেই নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি। ব্যাট হাতে টিউনিং করেছেন এনামুল হক বিজয়। দলে আহামরি কোনো বড় নাম না থাকলেও টুর্নামেন্ট নিয়ে আশাবাদী আকবর আলী। খুব অল্প সময়ের খেলা, পুরোটাই ডিপেন্ড করতেছে যে কোন টিমটা মোমেন্টামটা গ্রিপ করতে পারছে। আমার মনে হয় যে আমরা যদি আমাদের পোটেনশিয়ালে খেলতে পারি এবং একবার যদি মোমেন্টামটা আমাদের দিকে নিতে পারি এজ এ টিম, তো আমার মনে হয় অবশ্যই ভালো করা সম্ভব। দেশি তারকার পাশাপাশি দুর্বার রাজশাহীতে নেই নাম করা কোনো বিদেশিও। পাকিস্তানি সাদ নাসিম আর হারিস বাদে বাকিরা গড়পড়তা। এই দল নিয়ে আসলে কতটা ফাইট দেওয়া সম্ভব সেই প্রশ্ন উঠেই যায়। তবে দলে ভারসাম্য আনতে টিম ম্যানেজমেন্ট কাজ করছে বলে ইঙ্গিত দিলেন আকবর। ম্যানেজমেন্টে যারা আছে তারা আরো ভালো অ্যান্সার দিতে পারবে যে মানে আন্ডার টেবিলে কি কি হচ্ছে বা না হচ্ছে। আমরা আসলে মাঠেরটা নিয়ে, আমরা এজ এ প্লেয়ার যারা আছে আমরা মাঠেরটা নিয়ে বেশি ফোকাস রাখছি এবং আসলে সত্যি কথা বলতে ওই বিষয়গুলো আমাদের নলেজও কম। চায়ের রাজধানীতে ক্রিকেট, দরজায় করা নাড়ছে বিপিএল। আর এর মাঝে সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল দেশব্যাপী চলতে থাকা জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্বের খেলা, যাতে অংশ নিলেন সিলেট বিভাগের অন্তর্ভুক্ত 4 জেলার ক্রিকেটাররা। ফাইনালে সবুজ দলকে হারিয়ে ঢাকার জাতীয় রাউন্ডে উঠে গেল অলক কাপালির লাল দল। দিগেন সিংহের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জয়ন্ত কুমার দাস। দীর্ঘ 17 বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। বিকেলের মিষ্টি রোদের আলোয় হয়ে গেল উদ্বোধন। উপস্থিত ছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও 2 দলের খেলোয়াড়রা। দেশব্যাপী চলা এই টুর্নামেন্টের ফরম্যাট মেনে সিলেট বিভাগেও করা হয় 2টি দল, যেখানে বিভাগের 4 জেলার ক্রিকেটারদের নিয়ে বানানো হয় লাল দল এবং সবুজ দল নামে 2টি দল। টসে জিতে শুরুতে সবুজ দল ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নাসুমের 65 রানের জোড়ো ব্যাটিং ও আসাদের ব্যক্তিগত 28 রানে সব উইকেট হারিয়ে সবুজ দলের সংগ্রহ দাঁড়ায় 139 রান। জয়ের জন্য 140 রান তাড়া করতে ফ্লাড লাইটের আলোয় ব্যাটিং এ নামে লাল দল। শুরুতে হুচট খেলেও তান্নার আক্রমণাত্মক 50 রানে ঘুরে দাঁড়ায় দলটি। পরে আবারও ব্যাটসম্যানদের আসা যাওয়া শুরু হলে দল রক্ষায় এগিয়ে আসেন কাপ্তান অলক কাপালি। 39 রান করে নট আউট থেকেই দলকে জয় এনে দেন তিনি। এরকম ঘরোয়া টুর্নামেন্ট যত বেশি হবে, স্থানীয় পর্যায় থেকে তত বেশি খেলোয়াড় বের হয়ে আসবে বলে বিশ্বাস ম্যাচে অংশ নেয়া জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের। এবার বর্ডার গাভাস্কার ট্রফির খবর। স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে 474 রানের পুঁজি পায় অজিরা। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের পরে ভারত। শেষ বিকেলের ব্যাটিং ধসে দ্বিতীয় দিনের খেলা শেষে 5 উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া সংগ্রহ 164 রান। দিন শেষে 310 রানে এগিয়ে ভালো অবস্থানে অজিরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওভারে বিদায় নেন রোহিত শর্মা। 5 বলে মোটে 3 রান করে অজি অধিনায়ক প্যাট কামিন্সে কাটা পড়েন তিনি। রোহিতের বিদায়ের পর প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করতে থাকেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল, তবে খুব একটা লম্বা করতে পারেননি জুটি। দলীয় 51 রানে প্যাভিলিয়নের পথ ধরেন রাহুল। এক প্রান্ত আগলে রেখে খেলা চালিয়ে যান জয়সওয়াল। বিরাট কোহলির সঙ্গে জুটি গড়ে আগ্রাসী মেজাজে ব্যাট করে 50 তুলে নেন তিনি। সেঞ্চুরি না করতে পারার আক্ষেপ নিয়ে 82 রানে আউট হন জয়সওয়াল। ভাঙে 102 রানের জুটি। শেষে বলে 36 রান করে স্কট বোল্যান্ডে কাটা পড়েন কোহলি। শেষ বিকেলে নাইট ওয়াচম্যান আকাশদীপও সুবিধা করতে পারেননি। 13 বলে 0 রানে ফিরেন আকাশ। স্বল্প সময়ের ব্যবধানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ক্রিজে টিকে আছেন রবীন্দ্র জাদেজা ও ঋষভ পন্থ। দ্বিতীয় দিন শেষে 46 ওভারে 5 উইকেট হারিয়ে 164 রান সংগ্রহ ভারতের। আর ম্যাচে এখনো 310 রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন প্যাট কামিন্স 50 আশায় থাকলেও তার হয়নি। 63 বলে 49 রানের ইনিংস খেলে দলীয় 411 রানে বিদায় নেন তিনি। অজি অধিনায়কের বিদায় ভাঙে 112 রানের জুটি। 140 রান করে আউট হন স্মিথও। এরপর 36 বলে 15 রানের ইনিংস খেলেন মিচেল স্টার্ক। শেষ পর্যন্ত 474 রানে সবকটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। কোহলি ক্লাউন। বক্সিং ডে টেস্টে অভিষিক্ত স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা মারায় তাকে এই আখ্যা দিয়েছে গণমাধ্যম দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান। এছাড়া এই ঘটনার জন্য তীব্র সমালোচনার মুখে ভারতীয় তারকা। যদিও এমন নিউজে চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। ভারত অস্ট্রেলিয়ার মতো উত্তেজনাপূর্ণ ম্যাচে এমন ঘটনা হতেই পারে, তাই এই ধরনের নিউজ করা উচিত হয়নি বলে মনে করেন তিনি।
গ্রেট লিজেন্ড ক্রিকেট মহাতারকা সচিনের যোগ্য উত্তরসূরি। 16 বছরের ক্যারিয়ার জুড়ে এমন কতই না উপাধি পেয়েছিলেন বিরাট কোহলি। তবে বক্সিং ডে টেস্টে একটা পাগলামিতে উপাধি দেওয়া মানুষদের কাছেই বিশ্ব ক্রিকেটের আইডল বনে গেছেন জোকার। ঘটনাটা বর্ডার গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টের প্রথম দিনের অভিষেক ম্যাচই বুমরা সিরাজদের একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে ক্রিকেটের নতুন 360 ডিগ্রি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন স্যাম কনস্টাস। তবে 19 বছর বয়সী ক্রিকেটারকে রীতিমতো ধাক্কা দেন বিরাট কোহলি। শুধু তাই নয়, হাঁটুর বয়সী এই ক্রিকেটারের সঙ্গে তর্কেও জড়ান ভারতীয় তারকা। দিন শেষে এর শাস্তিও পেয়েছেন বিরাট। 20% জরিমানা করা ছাড়াও 2023 সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর ঘরোয়া ক্রিকেটে খেললেও লাল সবুজের জার্সিতে তাকে আর দেখা যায়নি। একইভাবে জটিলতায় পড়েছেন সাকিব আল হাসানও। সম্প্রতি বোলিং অ্যাকশনে ত্রুটির প্রমাণ পাওয়ায় বোলার সাকিবও আন্তর্জাতিক এবং ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ। এদিকে 2025 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে সাকিব তামিম থাকবেন কিনা তা নিয়ে ঘুরছে নানা প্রশ্ন। সাকিব তামিমের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের সামনে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির বোর্ড সভা শেষে তিনি বলেছেন, সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল খেলবে কিনা সেটাও সেই জানাবে। তবে অবসর না নেওয়ায় এই অলরাউন্ডারও চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকবেন বলে জানান বিসিবি সভাপতি। এরপর তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে ফারুক বললেন, তামিমের ব্যাপারে বলবো, নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয় তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের ওপর।